সুপ্রিয় 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গতদিন আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন পাঠ 29 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব পাঠ 30 এমিন সমূহ সংক্রান্ত আলোচনা। প্রথমে আমি এমিন সমূহ বলতে কি বুঝো সে সম্পর্কে আমি ধারণা দেব। এমিন সমূহ বলতে আমরা বুঝি আসলে অ্যামোনিয়া অণু থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমান সংখ্যক অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে সকল যৌগ উৎপন্ন করে তাদেরকে আমরা অ্যামিন বলে থাকি। যেমন সেখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, সেখানে একটা হাইড্রোজেন গিয়ে যদি সেখানে একটা অ্যালকাইল মূলক যুক্ত হয়, একটা হাইড্রোজেন পরমাণু গিয়ে একটা অ্যালকাইল মূলক যুক্ত হয়, তখন সেখানে এই ধরনের একটা যৌগ পাবো যেটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। আবার মনে করো আরেকটা যদি দুইটা হাইড্রোজেন যদি সেখান থেকে চলে যায় এবং দুইটা যদি অ্যালকাইল মূলক সেখানে যদি যুক্ত হয়, তখন সেখানে আমরা এক ধরনের অ্যামিন পাবো, সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। আবার যদি মনে করো তিনটা হাইড্রোজেন পরমাণু চলে গিয়ে যদি তিনটা অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক যুক্ত হয়, তখন সেখান থেকে যে বস্তুটা পাবো সেটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন। এরকম মনে করো এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমান সংখ্যক অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে সকল যৌগ উৎপন্ন করবে তাদেরকে আমরা সাধারণত অ্যামিন বলে থাকি। তাহলে এই অ্যামিন এখানে যদি আমি অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক দিই, তাহলে এখানে ফিনাইল অ্যামিন হবে। এখানে মনে করো একটা অ্যালকাইল একটা অ্যারাইল হলে মনে করো মিথাইল ফিনাইল অ্যামিন হবে, অ্যালকাইল ফিনাইল অ্যামিন হবে। আর যদি মনে করো এখানে তিনটা যদি অ্যারাইল মূলক হয়, তাই ফিনাইল অ্যামিন হবে। এই ধরনের কম্পাউন্ড আমরা সাধারণত অ্যামিন যৌগ থেকে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিন পেতে পারি। তাহলে অ্যামিন সমূহকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তিন প্রকার, মূলত তিন প্রকার অ্যামিন আছে। একটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, একটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন। এছাড়া অ্যামিন সমূহের মধ্যে আরও এক ধরনের অ্যামিন আছে যেটার মধ্যে অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক চারটি থাকবে। এটার নাম হচ্ছে, মনে করো চারটা অ্যালকাইল মূলক আছে, তখন সেটার নাম হবে টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম, টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড লবণ বা অ্যামোনিয়াম লবণ, যেটাকে আমরা বলে থাকি কোয়াটারনারি লবণ বা কোয়াটারনারি লবণ বলে থাকি। তাহলে এটার মধ্যে অ্যালকাইল মূলক কয়টা থাকবে? চারটা অ্যালকাইল মূলক থাকবে, যেমন R4 অ্যান্ড সেখানে পজিটিভ চার্জ থাকবে, আর একটা মনে করো সেখানে যদি কোনো একটা হাইড্রোজেন থাকে তাহলে হ্যালাইড থাকবে। এই ধরনের একটা কম্পাউন্ড, অর্থাৎ অ্যান্ড এখানে আর 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 এখানে হবে এক্স, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ। মূল কথা হচ্ছে আসলে অ্যামোনিয়ার মধ্যে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। সেই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যখন দুইটা এককভাবে প্রদান করবে কোনো একটা অ্যালকাইল মৌলকে, তখন সেখানে মনে করে একটা বন্ড সৃষ্টি হবে। আসলে একটা ইলেকট্রন সে ত্যাগ করেছে, সেই জন্য এটা পজিটিভ চার্জ আসলো। নাইট্রোজেনের তো যথেষ্ট 5টা ইলেকট্রন আছে, যখন সেই ধরনের চার্জ যদি বন্ড সৃষ্টি করবে তখন তার উপর একটা পজিটিভ চার্জ হবে, কারণ এটা একটা লবণ। এটার নাম হচ্ছে টেট্রা অ্যালকাইল। চারটা অ্যালকাইল মূলক আছে, টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড বলতে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ব্রোমাইড, আয়োডাইড এই ধরনের যৌগ হতে পারে। তাহলে এটা হচ্ছে একটা, এটাও মনে করো আমরা 4 ডিগ্রি অ্যামিন বলতে পারি, কোয়াটারনারি অ্যামিন, 4 ডিগ্রি অ্যামিন বলা যাবে এটাকে। এটা একটা আসলে লবণ। এগুলো মনে করো এক এক ধরনের যৌগ আছে, অ্যামিন যৌগ, কার্বনিক যৌগ। আচ্ছা, কেন কার্বনিক যৌগ বলা হয় সে সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। এখন মনে করি অ্যামিন সম্পর্কে আমি বললাম প্রথমে তিন ভাগে ভাগ করতে পারি, তিন প্রকার, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন। আবার আরেক ধরনের নতুন এক ধরনের অ্যামিনের নাম আসলো যে কোয়াটারনারি অ্যামিন। তো কোয়াটারনারি অ্যামিন আমরা কাকে বলবো? কোয়াটারনারি অ্যামিন যদি বলা হয় কোয়াটারনারি লবণ বা যৌগ বলতে তুমি কি বুঝো? কোয়াটারনারি লবণ বলতে আমরা বুঝি যে একটা নির্দিষ্ট পরমাণুর মধ্যে চারটা মূলক থাকবে, এটা 4 ডিগ্রি অর্থাৎ চারটা বন্ড থাকবে, এই ধরনের একটা লবণ, যে লবণটার নাম হচ্ছে টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম আয়ন, অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন বলতে পারি। এবং লবণ হিসেবে যদি বলি এটা অ্যামোনিয়াম হ্যালাইড বা নাইট্রাইড বা নাইট্রেট, এই ধরনের একটা কম্পাউন্ড আমরা বলতে পারি। যে কোয়াটারনারি লবণ বলতে আমরা বুঝি যখন একটা নির্দিষ্ট পরমাণুর চারপাশে চারটা বন্ড থাকবে, এই ধরনের একটা কম্পাউন্ড সৃষ্টি করবে। কিন্তু আসলে
এটা একটা লবণ হিসাবে এখানে কাজ করতেছে, যে একটা অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড। আচ্ছা যাক, এখন যে অ্যামিনগুলোকে সাধারণত আমরা কিভাবে প্রস্তুত করব সে সম্পর্কে একটু আইডিয়া দেবো। অ্যামিনের প্রস্তুতি, অ্যামিন সমূহ সাধারণত আমরা একটা অ্যামিনোলাইসিস একটা পদ্ধতি আছে। অ্যামিনোলাইসিস পদ্ধতিতে আমরা এই প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিন পেতে পারি। অ্যামিনোলাইসিস, অ্যামিনোলাইসিস, অ্যামিনোলাইসিস বলতে আমরা কি বুঝবো? অ্যামিনোলাইসিস বলতে আমরা বুঝি সাধারণত অ্যালকাইল হ্যালাইডের সাথে মনে করো অ্যামোনিয়া বিক্রিয়া, শুষ্ক ইথার দ্রবণ নয়, ইথানলের উপস্থিতিতে আমি যখন উত্তপ্ত করব একটা আবদ্ধ পাত্রের মধ্যে আমি অ্যালকাইল হ্যালাইড নিয়ে সেখানে অ্যামোনিয়া মিশ্রিত করে আমি সেখানে ইথানলের উপস্থিতিতে যখন উত্তপ্ত করব তখন এখানে দাঁতে দাঁতে রিয়েকশন হবে। অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন এই হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে মনে করো প্রাইমারি অ্যামিন উৎপন্ন করবে, প্লাস হাইড্রোজেন হ্যালাইড। আবার মনে করি এই হাইড্রোজেন হ্যালাইড এই যে প্রাইমারি অ্যামিনটা আবার হাইড্রোজেন অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে এখানে সেকেন্ডারি অ্যামিন উৎপন্ন করবে NH, আর এখানে HX আরেক মলিকুল হাইড্রোজেন হ্যালাইড সেখান থেকে বেরিয়ে যাবে। আবার যখন এই সেকেন্ডারি অ্যামিনের মধ্যে আবার যদি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেখানে উত্তপ্ত হয়ে টারশিয়ারি অ্যামিন উৎপন্ন হবে প্লাস হাইড্রোজেন হ্যালাইড। অর্থাৎ আমি যখন একটা আবদ্ধ পাত্রের মধ্যে অ্যালকাইল হ্যালাইড এবং প্লাস অ্যামোনিয়া মিশ্রিত করি, তাহলে এখানে ইথানলের উপস্থিতি 2-3 ফোঁটা আমি অ্যালকোহল দিলাম, মনে করি ইথানল দিলাম, দেওয়ার পর আমি সেটাকে তাপ দিলাম, তাপ দিলে এই রিয়েকশনগুলো এখানে সংঘটিত হবে। এই রিয়েকশনগুলো সংঘটিত হয়ে যে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন উৎপন্ন হবে। এই যৌগগুলো উৎপন্ন করার প্রক্রিয়াটাকে সাধারণত অ্যামিনোলাইসিস পদ্ধতি বলে। তাহলে এই পদ্ধতিতে আমরা প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন 2-3টা অ্যামিন একসাথে আমরা প্রস্তুত করতে পারি, যে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায়। এটা আমরা চাইলে অ্যারোমেটিক অ্যামিনে প্রস্তুত করতে পারি একই পদ্ধতি। যা অ্যামিনোলাইসিস একটা পদ্ধতি। তারপর হচ্ছে যে মনে করেন বিশেষ করে নাইট্রাইল যৌগ থেকে, অ্যালকেন নাইট্রাইল যৌগ থেকে আমরা অ্যামিন প্রস্তুত করতে পারি। অ্যালকেন নাইট্রাইল যৌগ, সেটা কীরকম? RCN যৌগ থেকে আমরা অ্যামিন প্রস্তুত করতে পারি। এটাকে আমি যদি বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং ড্রাই ইথারের উপস্থিতিতে আমরা এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে 4 মলিকুল জার্মান হাইড্রোজেন উৎপন্ন হবে, সেগুলো বিক্রিয়া করে প্রাইমারি অ্যামিন উৎপন্ন করবে, আর CH2NH2 এই ধরনের একটা কম্পাউন্ড সৃষ্টি করবে। অর্থাৎ এখানে হাইড্রোজেন 4টা, এই কার্বনের সাথে 2টা আসবে, এই নাইট্রোজেনের সাথে 2টা হয়ে একটা প্রাইমারি অ্যামিন উৎপন্ন করবে। এটি সাধারণত অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে হয়। আমি যদি মনে করি একটা অ্যারোমেটিক অ্যামিনকে, অ্যারোমেটিক অর্থাৎ অ্যালকাইল সায়ানাইড যেটা বলে ফিনাইল সায়ানাইডকে যদি আমি একই পদ্ধতিতে যদি কাজ করি তাহলে সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে আমরা বেনজাইল অ্যামিন পাবো। এটা একটা অ্যারোমেটিক অ্যামিন। যেমন অ্যারোমেটিক অ্যামিন আছে অ্যানিলিনও কিন্তু অ্যারোমেটিক অ্যামিন, এটা একটা অ্যারোমেটিক অ্যামিন। অ্যানিলিন হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যামিন, ঠিক এরকম এটা হচ্ছে একটা বেনজাইল অ্যামিন। এবার আমরা প্রস্তুত করতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে নাইট্রো যৌগ, নাইট্রো অ্যালকেন থেকে, এটা হচ্ছে অ্যালকেন নাইট্রাইল থেকে, এটা হচ্ছে অ্যারাইল নাইট্রাইল থেকে, এটা অ্যারাইল নাইট্রাইল যৌগ। আচ্ছা, এখানে নাইট্রো অ্যালকেন থেকে সাধারণত আমরা এই অ্যামিন প্রস্তুত করতে পারি। নাইট্রো অ্যালকেন কি? RNO2 নাইট্রো অ্যালকেন। সেটাকে আমি যদি 3 এবং HCl দ্বারা যদি বিজারণ করি সেখান থেকে আমরা 4 মলিকুল জার্মান হাইড্রোজেন উৎপন্ন হবে, সেখানে উৎপন্ন হবে অ্যালকাইল অ্যামিন প্লাস পানি পাবো, 2 মলিকুল পানি পাবো। তাহলে এভাবে সাধারণত আমরা এই মনে করো নাইট্রো অ্যালকেন থেকেও অ্যামিন প্রস্তুত করতে পারি। আবার মনে করো এরকম আমি যদি অ্যারোমেটিক নাইট্রো যৌগ মনে করো নাইট্রোবেনজিনকে একই পদ্ধতিতে যদি আমি বিজারণ করি, এগুলো থেকে আমরা কি পাবো? সেখানে অ্যানিলিন পাবো প্লাস 2 মলিকুল ওয়াটার পাবো। তাহলে নাইট্রো অ্যালকেন থেকে আমরা অ্যামিন প্রস্তুত করতে পারি। একটা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যামিন প্রস্তুত করতে পারি। যেমন হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া,
হাইব্রিডেশন বিক্রিয়া, উদ্দংশনকরণ বিক্রিয়া অর্থাৎ এখানে আমরা কার্বন পরমাণু সংখ্যা কমাইয়ে ফেলবো, অ্যাসিড অ্যামাইড থেকে আমরা অ্যামিন প্রস্তুত করবো। এই যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা মূলত হচ্ছে অ্যাসিড অ্যামাইড থেকে অ্যাসিড অ্যামাইড যৌগ থেকে অ্যামিন প্রস্তুতি, অ্যামিন যৌগ প্রস্তুতি, অ্যামিন যৌগ আমরা প্রস্তুত করবো। তো অ্যাসিড অ্যামাইডটা আসলে কীরকম, RC+2NH2, এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এটা যদি হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন হচ্ছে যে অ্যাসিড অ্যামাইডের সাথে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করে যদি উত্তপ্ত করা হয়, তখন সেখানে উৎপন্ন হবে অ্যানিলিক, সেখানে উৎপন্ন হবে প্রাইমারি অ্যামিন। আর NH2 প্রাইমারি অ্যামিন উৎপন্ন হবে, প্লাস পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে, প্লাস পটাশিয়াম কার্বনেট উৎপন্ন হবে, প্লাস ওয়াটার উৎপন্ন হবে। এই বস্তুগুলো এখান থেকে আমরা পাবো। এই বিক্রিয়ার মধ্যে এই কার্বনের মূলকটা চলে গিয়ে সেখানে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হলো। অ্যাসিড অ্যামাইড থেকে প্রাইমারি অ্যামিন যে উৎপন্ন করবে সেই পদ্ধতিটাকে সাধারণত হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলে। এখন তোমাকে যদি পরীক্ষা আসে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কি, তখন তুমি কি বলবে? তোমরা বলবে অ্যাসিড অ্যামাইড থেকে যে প্রাইমারি অ্যামিন উৎপাদন করার প্রক্রিয়াকে আমরা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলে থাকি। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমরা যদি একটা বেনজানামাইড এরকম একটা কম্পাউন্ড নিলাম, সেটার মধ্যে যদি ব্রোমিন দেওয়া হয় প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, দিয়ে যদি এখানে তাপ দেওয়া হয়, তখন সেখানে আমরা ফিনাইল পাবো, NH2 ফিনাইল প্লাস পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম কার্বনেট প্লাস পটাশিয়াম ব্রোমাইড প্লাস পানি উৎপন্ন হবে। এবার সাধারণত আমরা এই অ্যামাইড যৌগ থেকে যে NAB উৎপন্ন করবে এই পদ্ধতিটা সাধারণত আমরা বলে থাকি হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে মনে করো আমরা শুধু প্রাইমারি অ্যামিন প্রস্তুত করলাম, এরকমভাবে আমরা সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনও একই প্রসেসের মাধ্যমে সাধারণত প্রস্তুত করা যায়। তবে এদের মধ্যে খাদ্যমিতার তুলনা ব্যাখ্যা করা যায়। যেমন মনে করো এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, এটা হচ্ছে মনে করো টারশিয়ারি অ্যামিন। এই যে মনে করো আমি 3 ধরনের অ্যামিন দিলাম, এখানে সাধারণত নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রত্যেকটা নাইট্রোজেন পরমাণুতে আছে। আমরা জানি যে সকল যৌগ নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অপর যৌগকে দান করে তাদেরকে আমরা ক্ষারক বলে থাকি। এটা লুইস মতবাদ থেকে আমরা জানি। লুইস মতবাদ মতে যারা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অপর যৌগকে দান করার ক্ষমতা রাখে তাদেরকে আমরা ক্ষারক বলে থাকি। আচ্ছা, ক্ষারক বলে থাকি। কিন্তু একটা কথা মনে রাখবে, এগুলোর মধ্যে খাদ্যমিতা সাধারণত তুলনা করলে আমরা দেখব যার মধ্যে ইলেকট্রন দাতা গ্রুপ, এটা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, ইলেকট্রন দাতা গ্রুপের পরিমাণ বাড়তে থাকবে তত তার সক্রিয়তা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমরা বুঝতেছি যে সেকেন্ডারি অ্যালকাইল অ্যামিনটা প্রাইমারি অ্যালকাইল অ্যামিনের তুলনায় বেশি খাদ্যমিতা তুলনা করে কিসের উপর? ইলেকট্রন দাতা গ্রুপের উপর। কিন্তু আমরা দেখি যে টারশিয়ারি অ্যালকাইল অ্যামিনে 3টে ইলেকট্রন দাতা গ্রুপ আছে, তার খাদ্যমিতা এই প্রাইমারি সেকেন্ডারি তুলনায় বেশি হওয়ার কথা। কিন্তু এখানে স্টেরিক বাঁধা জনিত কারণে তার খাদ্যমিতা হ্রাস পায়। স্টেরিক বাঁধা জনিত কারণে খাদ্যমিতা কি পায়? খাদ্যমিতা হ্রাস পায়। অর্থাৎ এখানে চতুর্দিকের থেকে যখন ইলেকট্রন দান করবে তখন এর মধ্যে একটা স্টেরিক বাঁধা সৃষ্টি হবে, যার কারণে তার কিন্তু খাদ্যমিতা কিন্তু প্রাইমারি অ্যামিনের চেয়ে কমে গিয়ে টারশিয়ারি অ্যামিনের খাদ্যমিতা কিন্তু প্রাইমারি অ্যামিনের চেয়ে কম হয়। আবার দেখা যায় যে অ্যামোনিয়া একটা বস্তু যেটার মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, এই অবস্থায় সে নিরপেক্ষ অবস্থা আছে, তার খাদ্যমিতা কিন্তু কোনো অ্যালকাইনমূলক না থাকার কারণে এর খাদ্যমিতা আরও কম। প্রাইমারি সেকেন্ডারি অ্যামিনের তুলনায় কম হচ্ছে প্রাইমারি অ্যামিনের কম হচ্ছে টারশিয়ারি অ্যামিন, এর চেয়ে কম হচ্ছে অ্যামিনের। কিন্তু আরেকটা যৌগ আছে সেখানে ফিনাইল অ্যামিন, একটু যদি আলোচনা করছিলাম, ফিনাইল অ্যামিনের খাদ্যমিতা কিন্তু আরও কম। তার কারণ হচ্ছে যে এই অ্যানিলিনের মধ্যে যে অ্যামিন মূলকটা আছে তার সাথে একটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ, এর মধ্যে ইলেকট্রন আকর্ষী একটা ফিনাইল মূলক সেখানে যুক্ত থাকে। ফিনাইল মূলক যুক্ত থাকার কারণে সে কিন্তু এই খাদ্যমিতা অর্থাৎ এই অ্যামিন মূলকটা এর বেজিক বলে এদিকে ইলেকট্রন প্রদান করতে থাকে, যার কারণে খাদ্যমিতা অ্যামোনিয়ার চেয়ে কমে যায়, অ্যামোনিয়ার থেকেও কম, অর্থাৎ অ্যামোনিয়ার থেকেও ফিনাইল অ্যামিনের খাদ্যমিতা আরও কম। তাহলে আমরা বুঝতেছি অ্যারোমেটিক অ্যামিনের খাদ্যমিতা একেবারেই কম, অ্যালিফেটিক অ্যামিনের খাদ্যমিতা তুলনামূলক বেশি। এবং এখানে সেকেন্ডারি অ্যামিনের খাদ্যমিতা সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে ইলেকট্রন দাতা গ্রুপের
তুলনামূলকভাবে বেশি, কিন্তু এখানে বেশি হলেও স্টেট বাধাজনিত কারণে এই খাদ্যবিতা হ্রাস পায়। তো এই সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে আমি এমিনের কথা বললাম, সেকেন্ডারি এমিন, প্রাইমারি এমিন, টারশিয়ারি এমিন এবং অ্যামোনিয়া আর ফিনাইল এমিন, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি খাদ্যজনিত যৌগ হচ্ছে সেকেন্ডারি এমিন, এর চেয়ে কম হচ্ছে প্রাইমারি এমিন, এর চেয়ে কম হচ্ছে টারশিয়ারি এমিন, তারপরে অ্যামোনিয়া, তারপর হচ্ছে এনিলিন। এবার আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, এরপরে আসো যে এমিনের খাদ্যবিতা সম্পর্কে আমি আলোচনা করলাম। এরপরে হচ্ছে যে কতগুলো বিক্রিয়া আছে, যেমন এমিনের শনাক্তকরণ। এমিনের শনাক্তকরণ বিশেষ করে প্রাইমারি এমিন আমরা কি দিয়ে শনাক্ত করি? প্রাইমারি এমিনের শনাক্তকরণ, স্পেশাল একটা শনাক্তকরণ প্রাইমারি এমিনের আছে, এমিনের শনাক্তকরণ। এটা হচ্ছে যে মনে করো বিশেষ করে যে কোনো প্রাইমারি এমিনের মধ্যে আমরা যদি ক্লোরোফর্ম দিই এবং অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে সেখানে ফিনাইল আইসোসায়ানাইড বা মিথাইল আইসোসায়ানাইড এই ধরনের একটা যৌগ উৎপন্ন হবে, যেটাকে আমরা কার্বিল এমিন বলে থাকি। যেমন এটা হচ্ছে একটা প্রাইমারি এমিন, সেখানে আমরা যদি ক্লোরোফর্ম দিই, ক্লোরোফর্ম প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিয়ে আমি সেটাকে উত্তপ্ত করি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেখানে অ্যালকাইল আইসোসায়ানাইড এই ধরনের একটা কম্পাউন্ড পাবো, যেটা হচ্ছে তীব্র জাজার গন্ধযুক্ত একটা গ্যাস, তীব্র গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হবে, যেটার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। এই ধরনের দুর্গন্ধ সেখান থেকে বের হয় দুইটা বস্তু যোগ করার সাথে সাথে, তাহলে মনে করবো সেখানে কি আছে, সেখানে প্রাইমারি এমিন আছে। এর একইভাবে আমরা যেমন মনে করো ফিনাইল এমিনের মধ্যে আমি ক্লোরোফর্ম মিশ্রিত করি, ক্লোরোফর্ম প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, এগুলো যদি মিশ্রিত করা হয় 60 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ তাপ দিয়ে উত্তপ্ত করা, গরম কুসুম গরম হলেই আমরা ধরে নেব সেখান থেকে তীব্র জাগার গন্ধযুক্ত গ্যাস বের হবে, তখন ধরে নেব সেখানে প্রাইমারি এমিন আছে। এই ধরনের একটা কম্পাউন্ড পাবো, যেটার নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। সেটার বাণিজ্যিক নাম হচ্ছে কার্বিল এমিন, রাসায়নিক নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার পাবো। এটা হচ্ছে প্রাইমারি এমিনের একটা বিশেষ ধরনের শনাক্তকরণ। তবে সাধারণত আমরা নর্মালভাবে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এমিনের শনাক্ত করতে পারি নাইট্রাস অ্যাসিড দিয়ে। নাইট্রাস অ্যাসিড মিশ্রণের মাধ্যমে আমরা প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি এমিনকে পৃথকভাবে শনাক্ত করতে পারি। অর্থাৎ নাইট্রাস অ্যাসিড দিয়ে আমরা বুঝবো এটা আসলে কি প্রাইমারি এমিন না সেকেন্ডারি এমিন না টারশিয়ারি এমিন। এমিনের শনাক্তকরণ নাইট্রাস অ্যাসিড মিশ্রণের মাধ্যমে যদি মনে করি প্রাইমারি এমিন হয়, এই ধরনের এমিন যদি হয় NH2 প্লাস সেখানে যদি নাইট্রাস অ্যাসিড মিশ্রিত করা হয়, তখন সেখানে উৎপন্ন হবে অ্যালকোহল প্লাস ওয়াটার প্লাস নাইট্রোজেন গ্যাস। যদি সেখান থেকে নাইট্রোজেন গ্যাস নির্গত হয়, বুদবুদ সহকারে যদি নাইট্রোজেন গ্যাস নির্গত হয়, তাহলে মনে করবো সেখানে প্রাইমারি এমিন আছে। আর যদি মনে করো এই যৌগটা যোগ করার পর যদি সেখানে একটা তৈলাক্ত হলুদ স্তর সৃষ্টি হয়, হলুদ বর্ণের তৈলাক্ত স্তর সৃষ্টি হয়, তাহলে মনে করবো সেখানে সেকেন্ডারি এমিন আছে। আর যদি দেখতেছি কিছু প্রিসিপিটেট করতেছে, সাদা বর্ণের কিছু লবণ উৎপন্ন হচ্ছে, তখন মনে করবো সেখানে টারশিয়ারি এমিন আছে। অর্থাৎ প্রথমে আমি দেখবো সেটার মধ্যে এমিন আছে কিনা। এটা শনাক্ত করার পর আমি এটা ক্লিয়ার হবো যে এটা আসলে প্রাইমারি এমিন না সেকেন্ডারি এমিন না টারশিয়ারি এমিন। সেটা শনাক্ত কি দিয়ে করবে? সেটা নাইট্রাস অ্যাসিড দিয়ে করবে। নাইট্রাস অ্যাসিডের যদি দ্রবণ যখন এখানে মিশ্রিত করা হবে, যদি সেখান থেকে গ্যাস নির্গত হয়, তাহলে মনে করবে সেটার মধ্যে প্রাইমারি এমিন আছে। যদি দেখা যাচ্ছে একটা হলুদ বর্ণের তৈলাক্ত স্তর সৃষ্টি হচ্ছে উপরে বাড়তেছে, তখন মনে করবে সেখানে সেকেন্ডারি এমিন আছে। যদি দেখতেছো টেস্টিভের নিচে প্রিসিপিটেট হিসেবে সাদা বর্ণের কতগুলো লবণ সৃষ্টি হচ্ছে, তখন মনে করবে সেখানে টারশিয়ারি এমিন আছে। তাহলে এই হলুদ বর্ণের যে মনে করো তৈলাক্ত স্তর সৃষ্টি হবে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ডাইমিথাইল নাইট্রোসোএমিন। ওয়েস থাকবে, আর এখান থেকে H দুইটা এবং একটা অক্সিজেন মিলে পানি উৎপন্ন করবে, এভাবে দেখাতে পারি। আর টারশিয়ারি এমিনকে আমরা মনে করি কীভাবে শনাক্ত করবো? এই যে টারশিয়ারি এমিন দেবো, এখানে মনে করো CH3 আছে, এখানে CH3 আছে, প্লাস মনে করো নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে লবণ উৎপন্ন হবে, যে লবণটার নাম হচ্ছে ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট। এই ধরনের একটা লবণ সৃষ্টি হবে, তখন এটা লবণ সৃষ্টি হবে, সাদা বর্ণের লবণ সৃষ্টি হবে, তখন মনে করবে সেখানে টারশিয়ারি এমিন আছে। একটা হলুদ বর্ণের তৈলাক্ত স্তর সৃষ্টি হবে, এখান থেকে নাইট্রোজেন গ্যাস নির্গত হবে, তখন মনে করবো সেটা প্রাইমারি এমিন।
যদি হলুদ বর্ণের তৈরাক্ত প্লাস্টার সৃষ্টি হয় তাহলে সেকেন্ডারি অ্যামিন, যদি সাদা বর্ণের লবণ সৃষ্টি হয় তাহলে সেটা টারশিয়ারি অ্যামিন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিন এভাবে আমরা শনাক্ত করতে পারি। এরপরে আসো যে আমরা ফিনাইল অ্যামিন নিয়ে অর্থাৎ বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইড, এখান থেকে কীভাবে এটা বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইড তৈরি করা যায় সে সম্পর্কে একটু ধারণা দেব। যে বিশেষ করে বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইড, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা অর্থাৎ অ্যামিন থেকে সাধারণত প্রস্তুত করা হয়, বিশেষ করে অ্যানিলিন থেকে প্রস্তুত করা হয়। অ্যানিলিনের মধ্যে যদি সোডিয়াম নাইট্রাইট এবং কনসেন্ট্রেশন হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করি, এখানে তাপমাত্রা দিতে হবে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তার থেকে বাড়ানো যাবে না। তখন এখানে বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, N2Cl প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। এভাবে রিয়েকশনটা সংঘটিত, এখানে 2 মোল দিলে পানির 2 মোল এখানে উৎপন্ন হবে। তো উৎপন্ন বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইড এটা একটা প্রস্তুতি, এটা একটা মেকানিজম আছে, যা 3 ধাপে সংঘটিত হয়। প্রথম স্টেপে দেখা যাবে এই সোডিয়াম নাইট্রাইট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সেখানে সোডিয়াম ক্লোরাইড এবং নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হবে। দ্বিতীয় ধাপে দেখবে যে অ্যানিলিন, এই যে অ্যানিলিন মানে ফিনাইল অ্যামিন, এই ফিনাইল অ্যামিনটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েকশন করে একটা লবণ সৃষ্টি করবে, যেটার নাম হচ্ছে অ্যানিলিনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ প্লাস এখানে ক্লোরাইড, অথবা অ্যানিলিন হাইড্রোজেন ক্লোরাইডও বলা যাবে। এভাবে লেখা যাবে, এটার একটা মনে কর সংকেত এইরকম আমরা লিখতে পারি NH2.HCl। এটার নাম হচ্ছে অ্যানিলিন হাইড্রোজেন ক্লোরাইড, আর এটার নাম হচ্ছে অ্যানিলিনিয়াম ক্লোরাইড, একটা লবণ। এখন এই তৃতীয় ধাপে দেখা যাবে যে অ্যানিলিনিয়াম ক্লোরাইডের সাথে যখন নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া ঘটাবে, অ্যানিলিনিয়াম ক্লোরাইড এই কম্পাউন্ডের সাথে যখন নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া ঘটবে, তখন সেখানে বেঞ্জিন ডাইজিনিয়াম সল্ট পাওয়া যাবে, N2Cl, বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইড লবণ পাওয়া যাবে। প্লাস সেখান থেকে আমরা সাধারণত পানির মলিকুল বেরিয়ে আসবে, 2 মলিকুল পানি বেরিয়ে আসবে। এবার সাধারণত আমরা বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইড সাধারণত প্রস্তুত করতে পারি। পরবর্তীতে তার মেকানিজম, বিক্রিয়ার কৌশলটা আমরা 3টা ধাপে ব্যাখ্যা করতে পারি। তাহলে এবার বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইড থেকে সাধারণত আমরা বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইড প্রস্তুত করতে পারি। এখন বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইডের একটা শনাক্তকরণ আছে। বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইডের বেশ কিছু বিক্রিয়া আছে, যেমন এটার বিক্রিয়া হচ্ছে বিশেষ করে স্যান্ডমিয়ার বিক্রিয়া। যেমন একটা বিক্রিয়া দেখায় যে বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইডের সাথে যখন হাইড্রোজেন ক্লোরাইড এবং কিপ্রাস ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয়, তখন সেখান থেকে ক্লোরোবেঞ্জিন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে সাধারণত প্লাস নাইট্রোজেন গ্যাস নির্গত হবে। এই বিক্রিয়াটাকে বলা হয় স্যান্ডমিয়ার রিঅ্যাকশন। স্যান্ডমিয়ার নামক একজন বিজ্ঞানী স্যান্ডমিয়ার এই বিক্রিয়াটা আবিষ্কার করেছে, তার নাম অনুসারে বিক্রিয়াটার নাম দেওয়া হচ্ছে স্যান্ডমিয়ার বিক্রিয়া। আবার বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইডকে আমরা কিভাবে শনাক্ত করব, এটা একটা শনাক্তকরণ আছে। যেমন বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইডের মধ্যে আমরা যদি ফেনল মিশ্রিত করি বা অ্যানিলিন মিশ্রিত করি, ফেনল এবং অ্যানিলিন মিশ্রণের মাধ্যমে আমরা এটা শনাক্ত করতে পারি। যদি ফেনল মিশ্রিত করা হয় বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইডের মধ্যে, তখন সেখানে উৎপন্ন হবে এই ধরনের একটা কম্পাউন্ড উৎপন্ন হবে যে এজোবেঞ্জিন টাইপের, অ্যান্ড প্যারাহাইড্রোক্সি এজোবেঞ্জিনের কমলা বর্ণের পদক্ষেপ করবে। তাহলে এখানে প্যারাহাইড্রোক্সি এজোবেঞ্জিন এর কমলা বর্ণের যদি অরেঞ্জ টাইপের যদি সেখানে প্রিসিপিটেট করে, তাহলে মনে করবো সেখানে কি আছে, বেঞ্জিন ডাইজিনিয়াম সল্ট আছে প্লাস HCl। আবার এই জায়গার মধ্যে যদি আরেকটা শনাক্তকরণ আছে, যদি মনে করে অ্যানিলিন দেওয়া হয়, তাহলে সেখানে হলুদ বর্ণের পদক্ষেপ করবে। হলুদ বর্ণের পদক্ষেপটার নাম কি? হলুদ বর্ণের পদক্ষেপটার নাম হচ্ছে যে প্যারা অ্যামিনো এজোবেঞ্জিন প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। এটা হলুদ বর্ণের পদক্ষেপ করবে, এটা কমলা বর্ণের পদক্ষেপ করবে। যদি এই টাইপের যদি প্রিসিপিটেট করে,
এই বেঞ্জিন ডাইজিনিয়াম সল্টের মধ্যে ফেনা দেওয়ার পর যদি কমলা বর্ণের অদক্ষেপ করে তাহলে মনে করবো সেখানে বেঞ্জিন ডাইজিনিয়াম সল্ট আছে। এটা দেওয়ার পরে যদি হলুদ বর্ণের অদক্ষেপ করে তাহলে মনে করবো সেখানে বেঞ্জিন ডাইজিনিয়াম সল্ট আছে। তাহলে এভাবে সাধারণত আমরা বেঞ্জিন ডাইজিনিয়াম সল্টও এমিন থেকে প্রস্তুত করতে পারি। এটার একটা বিশেষ ধরনের বিক্রিয়ার কথা বললাম যে স্যানমিয়া বিক্রিয়া। এই বিক্রিয়ার হচ্ছে না, এই বিক্রিয়ার সাহায্যে সাধারণত ক্লোরবেঞ্জিন প্রস্তুত করা যায়। যে ক্লোরবেঞ্জিন বেঞ্জিন ডাইজিনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরবেঞ্জিন উৎপন্ন করা যায়। এরপরে মনে করে এই যে অ্যানিলিন আছে, অ্যানিলিন আবার দেখবে যে এটা হচ্ছে একটা এই অর্থোপ্যারা নির্দেশক। এটাকে আমরা কেন অর্থোপ্যারা নির্দেশক বলি? সাধারণত আমরা জানি এই অ্যামিন মূলকে যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে সেই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বেঞ্জিন বলে ইলেকট্রন প্রদান করার কারণে এখানে মনে করে একটা রেজোনেন্স সৃষ্টি হয়। অর্থাৎ এখানে রেজোনেন্সটা সৃষ্টি হয় কীভাবে? যে N+ হয়ে যাবে, এখানে H আছে, এখানে ডবল বন্ড হয়ে গেল। অর্থাৎ নাইট্রোজেনের বন্ড যখন একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করলো তাহলে অর্থোপ্যারা অবস্থায় ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। সেক্ষেত্রে এখানে মনে করো নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। আবার মনে করে এই দুইটা ইলেকট্রন মিলে যদি এখানে একটা বন্ড সৃষ্টি করে তাহলে এটা এই প্যারা পজিশনে এসে আবার ইলেকট্রন ঘনত্ব কী করবে? বৃদ্ধি করবে। এখানে একটা বন্ড সৃষ্টি হবে। এখানে অ্যামিন যৌগটি আমরা এভাবে লিখতে পারি। আবার যে আরেকটা রেজোনেন্স আমরা দেখব যে এটা যদি এই দুইটা ইলেকট্রন মিলে এখানে একটা বন্ড সৃষ্টি করে তাহলে অর্থ পজিশনে এসে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি ঘটাবে। এই ধরনের একটা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি ঘটাবে। কোথায়? অর্থ পজিশনে। এখানে বন্ড থাকবে, ডবল বন্ড দিয়ে আমি এখানে N দিয়ে H দেবো, এখানে H দেবো, এখানে প্লাস হবে। আবার যখন এই দুটো ইলেকট্রন মিলে এখানে বন্ড সৃষ্টি করে দেবে 1-2 পজিশনে, তখন এই বন্ডের দুটো ইলেকট্রন নাইট্রোজেনকে প্রদান করে আরেকটা রেজোনেন্স গঠন করবে। এই ধরনের একটা রেজোনেন্স আমরা পাবো। অর্থাৎ আসলে এখানে মূল যৌগ যে অ্যানিলিন সেটা আমরা পেয়ে যাব। এখানে আমরা বুঝতেছি যে আমরা এখানে 5টা রেজোনেন্স পেয়েছি। 5টা রেজোনেন্সের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম এবং 5 নম্বর রেজোনেন্সে দ্বিবন্ধনের পরিবর্তন ঘটেছে। 2, 3 এবং 4 নম্বর রেজোনেন্সে যথাক্রমে অর্থ, প্যারা এবং অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। কাজে আগত মূলকটি অর্থ এবং প্যারা অবস্থানে যাবে এবং অ্যানিলিনে যে অ্যামিন মূলক একটা অর্থ প্যারা নির্দেশক এই রেজোনেন্সের মাধ্যমে তা প্রমাণ করো। অর্থাৎ অর্থ প্যারা অবস্থানে যখন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে তখন আগত মূলকটি অবশ্যই অর্থ প্যারা অবস্থানে যাবে। যেমন আমরা যদি অ্যানিলিনের সাথে যদি মনে করি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তাহলে সামান্য তাপে সেটা কি হবে? সেটা অর্থক্লোরো অ্যানিলিন বা 2-ক্লোরো অ্যানিলিন এবং 4-ক্লোরো অ্যানিলিন, প্যারাক্লোরো অ্যানিলিন এই ধরনের কম্পাউন্ড সৃষ্টি করবে, প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবে। আবার মনে করো এটাকে যদি মনে করো আমরা যদি নাইট্রেশন করি, আবার মনে করি এটাকে যদি ব্রোমিনেশন করি দেখা যাবে যে প্রতিস্থাপক মূলক সেখানে যুক্ত হবে। যে ব্রোমিনের সাথে যদি রিয়েকশন করি অ্যাকোয়াস তখন সেখানে ট্রাইব্রোমো অ্যানিলিন উৎপন্ন হবে। ব্রোমিন ট্রাইব্রোমো অ্যানিলিন উৎপন্ন হবে, প্লাস মনে করো হাইড্রোজেন ব্রোমাইড আমরা পাবো। এভাবে রিয়েকশন হয়। আসলে অর্থ প্যারা অবস্থানে যাবে এই মূলকগুলো, কিন্তু নাইট্রেশনে একটা ব্যতিক্রম টাইপের রিয়েকশন দেখায়। নাইট্রেশন যদি করি, আমি অ্যানিলিনকে যদি নাইট্রেশন করি, অ্যানিলিন খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, নাইট্রেশন করি, কনসেন্ট্রেশন নাইট্রিক অ্যাসিড দেওয়া হয় এবং সেখানে কনসেন্ট্রেশন সালফিক অ্যাসিডের উপস্থিতিতে আমি যদি সামান্য তাপ দিই তাহলে এখানে দেখা যায় যে এই অ্যানিলিনে বিশেষ করে আমরা যখন অ্যানিলিনকে নাইট্রেশন করি এই প্রোটনটা এসে এখানে জয়েন্ট হয়ে সেখানে কী হবে? যুক্ত হয়ে এখানে অ্যানিলিনিয়াম আয়ন যুক্ত একটা লবণ সৃষ্টি করবে। এই ধরনের একটা লবণ সৃষ্টি করবে। এই লবণটা সৃষ্টি যখন হবে আসলে অ্যানিলিনিয়াম অর্থাৎ ফিনাইল মূলকে যদি এরকম পজিটিভ চার্জ যুক্ত নাইট্রোজেন থাকে তাহলে সেটা মেটা নির্দেশক দেখায়। যদিও এটা অর্থপ্যারা নির্দেশক কিন্তু এটা একটা ব্যতিক্রম টাইপের রিয়েকশন করবে। আবার যদি পুনরায় এটাকে কনসেন্ট্রেশন নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেশন সালফিক অ্যাসিড দ্বারা যদি নাইট্রেশন করা হয় তখন দেখা যাবে যে এটা মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন করে, প্লাস সেখান থেকে পানি নির্গত হবে। এই যে এটা কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে মেটা নাইট্রো অ্যানিলিন। এটা হওয়ার পক্ষে যুক্তি হচ্ছে দেখি যে আমরা তো জানি আসলে অ্যানিলিনে বেঞ্জিন মূলক যখন অ্যামিন মূলকের সাথে যুক্ত থাকে তখন সেখানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলি বেঞ্জিন বলয় প্রদান করে অর্থকর অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে।
সেক্ষেত্রে এটা অর্থপ্যারা নির্দেশ হওয়ার কথা। কিন্তু নাইট্রেশনে দেখা যায় যে এই অ্যাসিডের প্রোটনটি এসে অ্যানিলিনের নাইট্রোজেনের উপর যুক্ত হয় এখানে অ্যানিলিন আয়নযুক্ত একটা লবণ উৎপন্ন করে, যেটা হচ্ছে মেটা নির্দেশক। এই জন্য এটা মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন করে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে এটা ভিন্ন টাইপের কেন সেই সম্পর্কে একটা ব্যাখ্যা আসতে পারে। এটা যখন ব্যাখ্যা তুমি দিতে যাবে তখন এটা রেজোনেন্স দিকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। শিক্ষার্থী, তাহলে আমি একটা বাসার কাজ দিচ্ছি, আজকে যা আলোচনা করলাম সেটার উপর একটা বাসার কাজ দিচ্ছি, তোমরা বাসায় এটা করে নেবে। বাসার কাজটা হচ্ছে, উদ্দীপকটা হচ্ছে যে বাসার কাজ উদ্দীপকটি হচ্ছে, এখানে মনে করো অ্যানিলিন, একটা রিঅ্যাকশন হচ্ছে অ্যানিলিন প্লাস সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl, এখানে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 0 থেকে 5 সর্বোচ্চ 5 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে হোয়াট। আচ্ছা, আরেকটা দিলাম যে মনে করো এখানে অ্যামোনিয়া দিলাম NH3 প্লাস মিথাইল ক্লোরাইড, তাপ দিলাম, এখানে পাচ্ছি মনে করো, এখান থেকে আবার সেখানে মিথাইল ক্লোরাইড দিচ্ছি, সেখানে পি পাচ্ছি, আবার যদি মিথাইল ক্লোরাইড দিয়ে যদি তাপ দিই তাহলে সেখানে সি পাবো। অ্যামিনোলাইসিস রিঅ্যাকশনটা হচ্ছে যে প্রাইমারি অ্যামিন পাবো, তারপর সেকেন্ডারি অ্যামিন পাবো, তারপর টারশিয়ারি অ্যামিন পাবো। আচ্ছা, ক দিয়ে দিচ্ছি যে প্রথম প্রশ্নটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলতে কি বুঝো? ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন রিঅ্যাকশন বলতে কি বুঝো? বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি? 2 নম্বর হচ্ছে যে কার্বিড অ্যামিন পরীক্ষা, কার্বিড অ্যামিন পরীক্ষা সমীকরণ সহ বুঝিয়ে দাও, সমীকরণ সহ লিখো। গ দিয়ে দিচ্ছি যে উদ্দীপকে 1 নং বিক্রিয়ার মেকানিজম ব্যাখ্যা করো। 4 নম্বর দিচ্ছি উদ্দীপকে যৌগ A, B ও C, অর্থাৎ 2 নম্বর রিঅ্যাকশনে যে উৎপাদ পাবে A, B, C, এদের মধ্যে পার্থক্যসূচক পরীক্ষা এবং খাদ্যের মিটার তুলনামূলক আলোচনা করো। প্রথমে দিলাম এই 2টা উদ্দীপক, একটা রিঅ্যাকশন দিলাম, প্রশ্ন দিলাম হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কি 1 নম্বর। 2 নম্বর দিলাম কার্বিড অ্যামিন পরীক্ষা সমীকরণ সহ লিখো 2 নম্বর। তার উদ্দীপকের 1 নং বিক্রিয়ার মেকানিজম ব্যাখ্যা করো না পূর্ণমান 3। আর উদ্দীপকের A, এটা হচ্ছে A, তারপর হচ্ছে B, তারপর হচ্ছে C, অর্থাৎ 2 নং বিক্রিয়ার A, B, C যে উৎপাদগুলো পাবে A, B, C, এদের মধ্যে পার্থক্যসূচক পরীক্ষা, অর্থাৎ এগুলো শনাক্তকরণ বা পার্থক্যসূচক পরীক্ষা বলতে গেলে আমি শনাক্তকরণকে বুঝাচ্ছি। শনাক্তকরণ পরীক্ষা বা পার্থক্যসূচক পরীক্ষা এবং খাদ্যমিতা তুলনামূলক আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এতটুকু থাকো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে চলো। এ বলে আমার আলোচনা শেষ করলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।